জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এই বিষয়টি আসলে খুবই মানে বাস্তবসম্মত নয়। রাষ্ট্র যেন কোনোভাবেই কোনো রাজনীতিকে উস্কে না দেয়, সেটা সমাজের জন্য একটা ভয়াবহ রূপ তৈরি করে। 6 মাস 20 দিন বা তারও বেশি সময় ধরে যে রাষ্ট্র এখন পরিচালিত হচ্ছে, আমরা আসলে এইটাকে একটা রাষ্ট্র ব্যবস্থা বলতে পারি না। একটা রাষ্ট্রের ব্যবস্থা বা রাষ্ট্রের যে চরিত্র, সেই জায়গাটাই কিন্তু আমরা এখন নাই। আপনি যদি একটা পরিষ্কার একটা রাষ্ট্র কাঠামো নিশ্চিত করতে চান, রাষ্ট্রটাকে সামনের দিকে নিয়ে যেতে চান, সেইখানে নির্বাচনের কোনো বিকল্প নেই। বিএনপি বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় এবং আনুপাতিক হারে নির্বাচনের পক্ষেও নয় বিএনপি, আমরা দেখে আসছি। এদিকে জামায়াত বলছে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন। এখন এই প্রয়োজনীয় সংস্কার বলতে তারা কি বলতে চাচ্ছেন, সেটিও একটি প্রশ্ন আপনার কাছে। আপনি কি মনে করেন? আরেকটি বিষয় হচ্ছে, তারা যে পরামর্শ যে প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের কাছে, সেখানে আগে স্থানীয় নির্বাচন এবং আনুপাতিক হারে নির্বাচন চাইছেন তারা। এই যে একটি বিএনপি জামায়াতের আমরা বিপরীতমুখী অবস্থান দেখতে পাচ্ছি, এই ব্যাপারে আপনি কি বলবেন সঞ্জয় রিপন? ধন্যবাদ টিভিএন 24 কে। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের আরেকজন আলোচক যিনি আছেন নাগরিক কমিটির। আমার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা, এবং যারা শুনছেন। আপনার যে প্রশ্নটি, এটি আমি উপলব্ধি করবার পর আমি আমার জায়গা থেকে যে কথাটি বলতে চাই, যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এই বিষয়টি আসলে খুবই মানে বাস্তবসম্মত নয়। এর প্রথম যে কারণটি, যে দিন শেষে আমাদেরকে যদি গণতন্ত্রে ফিরতে হয়, দিন শেষে আমাদের যদি এই সমাজটাকে টিকিয়ে রাখতে হয়, এবং একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, রাষ্ট্র যেন কোনোভাবেই কোনো রাজনীতিকে উস্কে না দেয়, সেটা সমাজের জন্য একটা ভয়াবহ রূপ তৈরি করে। তো এইখানে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যে সংস্কারের ভাষা এবং ধরন, এই দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দীর্ঘ 16 বছরের যে অপশাসন, অন্যায্যতা, বৈষম্য, এইটার বিপরীতে এই যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, যে সাধারণ মানুষের, সচেতন নাগরিকদের পুরো সামগ্রিক বাংলাদেশের মনস্তাত্ত্বিক যে গড়ন, সেইখানে যে পরিবর্তনের যে ভাষা নির্মিত হয়েছে, সেই ভাষাটা বুঝে আমাদেরকে ক্ষমতায়নের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে ঝুঁকে পড়া যাবে না। সেই দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে, এবং অগ্রসর হতে হবে কিছু মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে। স্থানীয় নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, সেটা যাই হোক, বর্তমানে সরকারের যে অবস্থা অথবা সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, অন্তর্বর্তী সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন সহ নির্বাচনটি আয়োজন এবং পরিচালনার জন্য যারা সংশ্লিষ্ট বাকিরা আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আপনি কি মনে করেন যে ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে আসলে এই বিষয়গুলোকে গুছিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কতটুকু তারা সক্ষম হবেন অথবা কতটুকু সম্ভব বলে আপনার কাছে এখনো মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি বিবেচনায়? আসলে আমি দুইটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনার প্রশ্নের উত্তরটি আগে দিয়ে নিই। সেটি হচ্ছে যে সার্বিক পরিস্থিতি, এইটা খুবই বিশ্বাসযোগ্য অবস্থায় নাই। যে দীর্ঘ 16 বছরে যারা ফ্যাসিস্ট সরকারের সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠেছে, তারা সবাই আইনের আওতায় আসেনি। তারা এখনো সেই দুষ্ট চক্র, তারা এখনো নানান কায়দায় রাষ্ট্রকে অস্থিতিশীল একটা পর্যায়ে নিতে চায়, এবং কিছু কিছু আলামত আমরা বিভিন্ন জায়গায় সেটা দেখতেও পাই। তো সুতরাং এখানে লড়াইটা দুই ভাবে পরিচালনা করতে হবে। এক হচ্ছে রাষ্ট্রে যে বৈষম্য 16 বছরে ঘটে গেছে, সেই বৈষম্যের সাথে যাদের উপরে এই বৈষম্যটা ব্যাপকভাবে অ্যাপ্লাই করা হয়েছে, তাদেরকে অধিকারের আওতায় নিয়ে আসা, এবং এই যে যারা দুষ্ট চক্র, ফ্যাসিবাদের নানান সুযোগ সুবিধা নিয়ে যারা বেড়ে উঠেছে, তাদেরকে আইনের আওতায় আনা। এখন এই গত
6 মাস 20 দিন বা তারও বেশি সময় ধরে যে রাষ্ট্র এখন পরিচালিত হচ্ছে, আমরা আসলে এইটাকে একটা রাষ্ট্র ব্যবস্থা বলতে পারি না। একটা রাষ্ট্রের ব্যবস্থা বা রাষ্ট্রের যে চরিত্র, সেই জায়গাটাই কিন্তু আমরা এখন নাই। আমরা একটা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে আছি। এটা কিন্তু সেটেলড কোন স্টেট মানে কনসেপ্টের মধ্যে আমরা নাই। তো আপনি যদি একটা পরিষ্কার একটা রাষ্ট্র কাঠামো নিশ্চিত করতে চান, রাষ্ট্রটাকে সামনের দিকে নিয়ে যেতে চান, সেইখানে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি এইখানে একটু যোগ করতে চাই, মানে বিপ্লব আসলে ইতিহাস তো আমাদেরকে নানানভাবে শিক্ষা দেয়। 1925 খ্রিস্টাব্দে জার্মানিতে কিন্তু কৃষক বিদ্রোহ হয়েছিল, এবং এই কৃষক বিদ্রোহের পরে সোসাইটিতে যখন ব্যাপকভাবে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, এই বিপ্লবের যে নায়ক মার্টিন লুথার কিং, তিনি কিন্তু তার যে মতাদর্শিক অবস্থান, সে তার অবস্থান পরিবর্তন করেন এবং সে রাষ্ট্রের পক্ষে অবস্থান নেন। এখন আমি বলছি যে আমাদের বিপ্লবটি যেন নির্দিষ্ট গোষ্ঠীর কোনো সুযোগ কেন্দ্রিক যে চিন্তা, সেই চিন্তার যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে যেন ঢুকে না যায়। কারণ আমি যে জায়গাটাতে আমরা শঙ্কিত থাকি, ধরেন আপনি যদি লালনের চর্চা যদি আপনি বন্ধ করে দেন, তাহলে অর্থাৎ লালনের চর্চা যদি বন্ধ করে দেন, আপনি যে কনসেপ্ট থেকেই দেন, আপনি কিন্তু একটা মানবিক সমাজ এই রাষ্ট্রকে দিতে পারবেন না। একটা মানবিক সমাজ যদি আপনি দিতে না পারেন, কি হবে আপনার এই সংস্কার দিয়ে? তাহলে আপনার মৌলিক সংস্কারের যে লক্ষ্যমাত্রা, সেইটা অর্জন করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে তো আমরা নেই। এখনো আমরা দেখছি যে যারা দীর্ঘ 16 বছর বৈষম্য করেছে, যারা লুটপাট করেছে, তারা তাদের চেয়ারে, এই যে আমলারা, কোনো বেসিক 2, 4, 5, 10 জনের পরিবর্তন ছাড়া আপনি কোনো পরিবর্তন দেখেছেন? কিন্তু এই রাষ্ট্র যারা এখন বলছে যে আমরা সংস্কার করব, তারা এখনো সংস্কার করছে না কেন? অর্থাৎ সংস্কার করার কলম তো তাদের হাতে রয়েছে, কিন্তু তারা সংস্কার করছে না। কেন করছে না? এইখানে যে সামাজিক এবং রাজনৈতিক একটা উস্কানি রয়েছে, এই উস্কানিটাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া ঠিক না। এবং এই প্রশ্রয় যদি দিতে না চান, আপনি মাস পিপুলের যে কনসার্ন, সেই কনসার্ন আপনাকে নিতে হবে, মানুষের কাছে যেতে হবে। মানুষের কাছে যাবার জন্য আপনাকে নির্বাচনে যেতে হবে। এখানে আমি একটু যোগ করতে চাই, আলী নাসের ভাই উনি আন্দোলন সংগ্রামে লড়াই করেছেন, তাদের সেই লড়াইয়ের প্রতি, তাদের যে কন্ট্রিবিউশন, সেটার প্রতি আমরা সবাই রেসপেক্ট রাখি, এবং সেই লড়াইয়ে আমরাও ছিলাম। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।